আর্থসামাজিক বাস্তবতায় গুরুত্বহীন হয়ে পড়েছে চরমপন্থী দলগুলোর রাজনৈতিক আদর্শ। স্বাভাবিক জীবনে ফেরার ভিত্তি দিয়েছে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করলে ভেবে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে মন্তব্য মির্জা ফখরুলের। রাজধানীর কারওয়ান বাজারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের সেফটি পিলারের সঙ্গে ধাক্কায় মানিহত মেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা, সহায়ক জনশক্তি নিয়োগের ব্যাপারে উদাসীন কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং চাহিদা থাকলেও সরবরাহ পর্যাপ্ত থাকায় সর্বনিম্ন পর্যায়ে পেঁয়াজ ও ছোলার দাম বেড়েছে। চিনির দাম, বুকিং রেটের কারণে স্থিতিশীল ভোজ্য তেলের বাজার। সময় সংবাদের সঙ্গে আছেন। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জামালপুরের দেওয়ানগঞ্জে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করা হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন কারাগারে যান গেল বছরের 8ই ফেব্রুয়ারি। এরপর ওই বছরের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের জেল হয় বেগম জিয়ার। পরের দিন 30 অক্টোবর অরফানেজ ট্রাস্ট মামলার আপিলে হাইকোর্ট সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ড দেন বেগম জিয়াকে। এই সময় একে একে 32টি মামলায় গ্রেফতার দেখানো হয় বেগম জিয়াকে। এর মধ্যে দণ্ডিত 2 মামলা সহ 31টিতে জামিন পেলেও কুমিল্লার নাশকতার মামলায় হুকুমের আসামি বেগম জিয়ার জামিন আটকে গেলে বিলম্বিত হয় মুক্তি প্রক্রিয়া। এই অবস্থায় হাইকোর্ট কুমিল্লার মামলায় জামিন দিলেও চেম্বার আদালতে আটকে যায়। এ বিষয়ে শুনানির জন্য রোববার দিন ধার্য রয়েছে। এছাড়া মানহানির আরও একটি মামলা সহ আরও 4টি মামলায় গ্রেফতার রয়েছেন বেগম জিয়া। এ অবস্থায় গেল সপ্তাহে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। মূলত এর আগে থেকেই বেগম জিয়াকে চরম অসুস্থ দাবি করে তার মুক্তি চাইছিলেন বিএনপি নেতারা। এ অবস্থায় রোববার এ ব্যাপারে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্যারোলে মুক্তি পেতে হলে তাকে একটা ক্লজ দিয়ে একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে। সেই আবেদনটি আমাদের কাছে এখনো আসেনি। আসলে তারপরে আমরা চিন্তা করব আমরা তিনি যাবেন কি যাবেন না। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকার বেগম জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বারবার আমরা পরিস্থিতি অত্যন্ত অসুস্থ, সে অসুস্থতা এমন পর্যায়ে গেছে এখন যে তিনি হাঁটতে পারেন না, তিনি কোনো কিছু খেতে পারছেন না। তাকে এইভাবে এই যে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন আমরা মনে করি এটা মানবাধিকার বিবর্জিত। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রের নেত্রী মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য। এদিকে বিএনপি চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলটি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কিছু দূর এগিয়ে আবার সেখানেই শেষ হয়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেশের আর্থ সামাজিক বাস্তবতায় চরমপন্থী দলগুলোর রাজনৈতিক আদর্শ গুরুত্বহীন হয়ে পড়েছে। পাশাপাশি বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরার ভিত্তি দিয়েছে চরমপন্থী সংগঠনের সদস্যদের। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 15 জেলায় নিষিদ্ধ ঘোষিত 4টি চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য মঙ্গলবার পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছে। তাদের অনেকের সঙ্গে কথা বলে আত্মসমর্পণের সব কারণ জানা গেছে। দক্ষিণ পশ্চিম অঞ্চল ঘুরে এসে আরও জানাচ্ছেন ওমর ফারুক। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার 45 জন সদস্য ও 13টি আধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন নাম পরিচয় গোপন রাখতে চাওয়া রাজবাড়ির এই চরমপন্থী নেতা। তিনি জানালেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনের জলদস্যু এবং মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের ঘটনা থেকে তিনি ও তার রাজনৈতিক সঙ্গীরা উদ্বুদ্ধ হয়েছেন। তবে এর পেছনেও কাজ করেছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার আদর্শের প্রতি আস্থাহীনতা এবং ব্যক্তিগত জীবনের নানা গ্লানি। যারা আত্মসমর্পণ করছে ওরা খুব ভালো আছে এবং প্রাথমিক অবস্থায় আমরা চিন্তায় ছিলাম যে এদেরকে মাইরেই ফেলায় নাকি সরকার কি করে, তো দেখলাম যে না, এরা খুব ভালো অবস্থানে আছে। আমার কাছে কাল্পনিক মনে হয়, কারণ কি
এই আপনার সিরাজ শিকদার যে আইন কানুন, এর তো নিজস্ব আইন, আমি এর মধ্যে কোনো বাস্তবিক কোনো দিক পাইনি। খুলনার পূর্ব বাংলা সর্বহারা পার্টির এই সদস্যের কণ্ঠে নেতাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আর অন্ধকার পথে নিয়ে যাওয়ার অভিযোগ। আমাদেরকে অরিজিনালি ভুল পথে নিয়ে যাওয়া হয়েছিল। আজ 10টা বছরের মতো পালায় বেড়াইছি, বাবা মা সন্তান স্ত্রী থুয়ে যে জীবন কাটাইছি আর কি, এ জীবন না হচ্ছে। বড় লোকের চান্দা ধরে, ঠিক আছে, নিয়ে গরিবের দেবে এই কথা বলে, কিন্তু যে আমরা পরে দেখি যে না, অরিজিনালি লিডাররাই আছে নিয়ে চুষে খায় আর আমাদেরকে ব্যবহার করে। দক্ষিণ পশ্চিম অঞ্চলে এক নামে পরিচিত এই চরমপন্থী নেতা জানালেন, আঞ্চলিকভাবে সিদ্ধান্ত নিয়ে আত্মসমর্পণ করছেন তারা। 2008 সালে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহারে একটা পয়েন্ট ছিল, আমাদের মতো যারা আর কি, তাদেরকে সাধারণ জীবনে আসার আহ্বান জানানো হয়েছিল। সেই সুযোগটাকেই আমরা কাজে লাগাচ্ছি। সিরাজগঞ্জ এলাকার প্রায় 100 সদস্যকে নিয়ে আত্মসমর্পণ করছেন 80-র দশক থেকে চরমপন্থী তৎপরতার সঙ্গে যুক্ত লাল পতাকার এই সংগঠক। আত্মসমর্পণে কি দক্ষিণ পশ্চিম অঞ্চলে শান্তি ফিরবে, এমন প্রশ্ন ছিল তার কাছে। আমরা যে সময় 600 আত্মসমর্পণ করতেছি, তাহলে কিন্তু অবশিষ্ট হচ্ছে 1/3। যেহেতু 100% থাকেই কিছু করতে পারে নাই বা পারি নাই, ব্যাপার হলো 1/3 কী করবে। মাননীয় প্রধানমন্ত্রী যে সময় আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে, সাধারণ জীবন ফেরত দেবে, তখন তো ওই সমস্ত ব্যক্তিরা 1/3 তারা তো আমাদের কাছে মার্কিন করা, তারা কোনো কিছু করতে গেলে কি আমরা ছেড়ে দেব? মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়ামে নিষিদ্ধ ঘোষিত লাল পতাকা সর্বহারা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও কাদামাটির 600-রও বেশি সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবেন। ওমর ফারুক, সময় সংবাদ, পাবনা। র্যাবের মামলা থেকে অব্যাহতি পেলেও স্বস্তি নেই ঝালকাঠিতে র্যাবের গুলিতে পাহারানো লিমনের পরিবারের। তাদের অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী চক্রের হুমকিতে নিজেদের বাড়িতে উঠতে পারছেন না লিমন ও তার পরিবার। তবে তদন্ত করে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সব মামলা থেকে অব্যাহতি পাবার পর কিছুটা স্বস্তি ফিরেছিল ঝালকাঠিতে র্যাবের গুলিতে পা হারানো কলেজ ছাত্র লিমনের। 8 বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি এখন শিক্ষানবিশ আইনজীবী। কিন্তু নতুন এক আতঙ্ক ভর করেছে লিমনের পরিবারে। স্থানীয় প্রভাবশালী মহল ও র্যাবের কথিত সোর্স ইব্রাহিম হাওলাদারের বাধায় রাজাপুর উপজেলার ইদুরবাড়ি গ্রামে নিজ বাড়িতে ফিরতে পারছেন না তারা। স্বজনদের অভিযোগ, বাড়িতে এলেই নানাভাবে হামলা ও ভাঙচুরের শিকার হতে হয় তাদের। শনিবার দুপুরে ইব্রাহিম ও তাদের সহযোগীদের হামলায় আহত হয়ে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন লিমনের বাবা তোফাজ্জল হোসেন। বাবার উপরে বাড়ি দেয়, মাথার উপরে, মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। আমি একটা নাগরিক হিসেবে বলছি যে আমার বাড়ি এখানে, আমার জন্মস্থান, আমার কি বাড়ি আসার কোনো অধিকার নাই? এলাকায় যত ধরনের অবৈধ কাজ আছে সব পরিচালনা করে। আমরা যদি এলাকায় আসি, লিমন আসে, পুলিশ আসে, সাংবাদিকরা আসে, এতেও বাধাগ্রস্ত হয়। লিমনের পরিবারের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ থাকলেও হামলার ঘটনা অস্বীকার করেছে অভিযুক্ত ইব্রাহিম। ওরা জোর করে দখল নিতে যায়, তাহলে আমার সম্পত্তিতে কমে, যার কারণে আমার মুখ করতে জখম টহমের ওই যে বাপের যে করছে, এরকম কোনো ঘটনা ছিল না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে লিমনের পরিবারকে নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়া হবে বলে জানায় পুলিশ। মোবাইলে ফোন করেছে, ফোন করার সাথে সাথে আমি পুলিশ পাঠিয়ে দিচ্ছি। লিখিত কোনো অভিযোগ কেউ আমার কাছে এখনো পর্যন্ত দেয় নাই, দিলে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 2011 সালের 23 মার্চ র্যাবের অভিযান চলাকালে মাঠে গরু আনতে যান লিমন। এ সময় র্যাবের গুলিতে পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেন তিনি। ঘটনার পর উল্টো লিমনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে 2টি মামলা করে র্যাব। এরপর দেশব্যাপী নানা সমালোচনার মুখে 2014 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে লিমনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। সময় সংবাদ, ঝালকাঠি। সময় সংবাদে আরও থাকছে, নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 সন্তান সহ মা দগ্ধ। 4 জনের অবস্থায় আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক। সহায়ক জনশক্তির তীব্র সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে দেশের স্বাস্থ্যসেবা। হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের সংকট আমলে নিলেও সহায়ক জনশক্তি নিয়োগের ব্যাপারে উদাসীন স্বাস্থ্য বিভাগ। দুর্নীতি বন্ধ, রেফারেল সিস্টেম কার্যকর এবং শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমেই রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাবে বলে মত বিশেষজ্ঞদের। জাতীয় স্বাস্থ্য দিবসে ওমর ফারুকের ছবিতে দেখুন মুজাহিদ শুভর প্রতিবেদন।
414 শয্যার জাতীয় হৃদরোগ হাসপাতাল, অথচ ইনডোর আউটডোর মিলে প্রতিদিন রোগীর চাপ থাকে অন্তত 2000। সম্প্রতি নার্সের সংখ্যা কিছুটা বাড়লেও স্টাফ রয়েছে 450-তেই। ওয়ার্ড বয়, পিয়ন, টেকনিশিয়ান সহ সহায়ক জনশক্তির তীব্র সংকট চিকিৎসক ও নার্সকে বাড়তি চাপে রাখায় রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। প্রয়োজনে ডাক্তারকে আমাদের দরকার হয়, তখন আমরা ডাক্তারে পাই না, তো মাঝে মাঝে নার্স আসে। 200 থেকে 250 রোগী রেগুলারলি থাকে, আর 22 থেকে 25 জন মেয়ে থাকে। এই কারণে রোগীদের বেসিক যে সেবাটা এটা আমরা দিতে পারতেছি না। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জনবল যারা সেবার কাজে সরাসরি জড়িত, তাদের জনসংখ্যা অ্যারাউন্ড হচ্ছে 350 থেকে 400। 60-70টা পেশেন্টের জন্য আমরা একটা ওয়ার্ড বয়, একজন আয়া, একটা ওয়ার্ড বয়ের মাধ্যমে কি টোটাল সার্ভিসটা আমরা এনশিওর করতে পারতেছি না। চিকিৎসক ও নার্স স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকায় হরহামেশায় নিয়োগ পেলেও সহায়ক জনশক্তিদের নিয়োগ হয় না তেমনভাবে। ফলে স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার দায় সহজেই পড়ে চিকিৎসক ও নার্সের ঘাড়ে। স্বাস্থ্য সংশ্লিষ্টদের দলবাজি, চিকিৎসকদের ক্যাডার বৈষম্য সহ নানা কারণে স্বাস্থ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানো সম্ভব হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। রেফারেল সিস্টেম যদি না থাকে, সবাই যদি কনসালটেন্ট দেখাতে চায়, সবাই যদি স্পেশালিস্টের কাছে যেতে চায়, এবং সেক্ষেত্রে যদি আঞ্চলিক এবং রাজনৈতিক প্রভাব অনেক ক্ষেত্রে অনেক বেশি কাজ করে এবং পরিচিতির প্রভাব, তাহলে আসলে রোগীর সেবাকে কোনো মতেই স্ট্রিমলাইন করা যাবে না। সহায়ক জনবলের সর্বাধিক সংকট দেশের সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে দ্রুত সব ধরনের পদে নিয়োগের আশ্বাস স্বাস্থ্য বিভাগ সচিবের। মাননীয় প্রধানমন্ত্রীর অফিসও এটা খুব তাড়াতাড়ি করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছে এবং আমরা খুব তাড়াতাড়ি করছি। আর ডিজি হেলথ অফিস এটা ওভারঅল ম্যানেজ করছে, খুব তাড়াতাড়ি নিয়োগগুলো হবে। তবে এই সহায়ক জনবলের আরও পদ সৃষ্টি করতে হবে, সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে। অপ্রতুল দক্ষ চিকিৎসক, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের লাগামহীন দুর্নীতি, উচ্চমূল্যে নিম্নমানের অপ্রয়োজনীয় যন্ত্র ক্রয় সহ সর্বোপরি তীব্র জনবল সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। তাই স্বাস্থ্যসেবার তদারকির জন্য শক্তিশালী ও বাস্তবমুখী কর্মপদ্ধতির প্রয়োগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের সেফটি পিলারের সঙ্গে ধাক্কায় জরিনা বেগম নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় তার মেয়ে বেবিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকাল রাত 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বিকল্প পরিবহনের একটি বাস দ্রুত গতিতে ফার্মগেটের দিকে যাচ্ছিল। কারওয়ান বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন মেট্রো রেলের সেফটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসে থাকা যাত্রী জরিনা বেগম ও তার মেয়ে আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরিনা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা ফকিরাপুল থেকে মিরপুর 11 নম্বরে যাচ্ছিলেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি সরস্বতী গ্রামে। তো দাঁড়ায় আছি, এরকম সময় একটা শব্দ হইল। যখন শব্দ হইছে তখন আমরা ওই দেখলাম যে একটা বাসের থেকে লোকজন আহত অবস্থায় নামার চেষ্টা করতেছে। মানে যে মহিলাটা মারা গেছে ওনার সাথে ওনার মেয়ে ছিল, তো মেয়ে ছিল বাসের ভিতরে আর উনি ছিল বাসের বাইরে চলে গেছে। মানে অ্যাক্সিডেন্টের পরে উনি বাইরে পরে আমরা দেখলাম, দেখার সাথে সাথে মানে ওনাকে আমি আর এই ভাইয়াটা মানে দুজন নিলয় ভাইয়া ওটা কোলে নিয়ে সিএনজিতে নিয়ে চলে আসলাম। এদিকে নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও 3 শিশু সন্তান দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল রাত 9টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ হওয়ায় হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। এতে ফাতেমা বেগম ও তার শিশু সন্তান সাফওয়ান, ফারিয়া ও রাফি মারাত্মক দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদিকে 4 জনেরই শরীরে 90% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এলপি গ্যাস বাসা গ্যাস লাইন নাই, হঠাৎ বাস্ট হয়ে বাসা তো আর কেউ ছিল না, আমার ছোট ভগ্নিপতি বাসার বাইরে ছিল, যার কারণে এরা সবাই দগ্ধ হয়ে গেছে। প্রতিবেশী যারা আছে তারা নিয়ে আসছে হাসপাতালে, নিয়ে আসছে, এখন আত্মীয় স্বজন সবাই আসছে, এখন ট্রিটমেন্ট চলতেছে আর কি। বিজিএমইএ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে রুবানা হকের নেতৃত্বে গঠিত সম্মিলিত ফোরাম। 26টি পদের সবকটিতেই জয়ী হয় আগামী 2 বছরের জন্য প্রথমবারের মতো নারী সভাপতি পেতে যাচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনটি।
সবশেষ 2013 সালে নির্বাচন দেখেছিল পোশাক শিল্পের মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এরপর 2015 সালে নির্বাচন ছাড়াই সভাপতি হন সিদ্দিকুর রহমান। 6 বছর পর আবারও উৎসবমুখর পরিবেশে দিনভর ভোট দিয়ে আগামী 2 বছরের জন্য নেতা নির্বাচন করলেন বিজিএমইএর সদস্যরা। মোট 35টি পদের মধ্যে চট্টগ্রামের 9টি পরিচালক পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পর নির্বাচন হওয়া 26টি পদের সবগুলোতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সম্মিলিত ফোরামের প্যানেল, যার নেতৃত্বে প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী ও মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। ঢাকা ও চট্টগ্রামের 1956 ভোটের মধ্যে পড়েছে 1492টি ভোট, বাতিল হয় 99টি। Both the panels were very friendly এবং সেইভাবেই ভোটটা হয়েছে। সিরিয়াল নাম্বার 1, ব্যালট নাম্বার 7, মিস্টার এমির রহিম ফিরোজ, দুলাল ব্রাদার্স লিমিটেড, প্রাপ্ত ভোট 1295। রুবানা হক, মোহাম্মদী গ্রুপ, ওনার প্রাপ্ত ভোট 1280। সবার আগে মালিক শ্রমিকদের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পোশাক শিল্পের স্বার্থ সংরক্ষণের আশ্বাস দিলেন বিজিএমইএর প্রথম নারীর সভাপতি হতে যাওয়া রুবানা হক। আনন্দঘন পরিবেশে ভোট করেছি এবং শুধু সেটাই না, আমরা আজকে কেউ হারা বা জেতার এখানে আসলে প্রশ্ন আসছে না। আমরা জিতেছি ঠিকই, কিন্তু জাহাঙ্গীর সাহেবও জিতেছেন, কারণ আমরা এখানে সবাই শিল্পের জন্য, শিল্পের খাতিরে একসাথে ভোট করেছি। আমরা সবাই এক হয়ে শ্রমিকদের কল্যাণে, শিল্পের স্বার্থে এবং আমাদের সমস্ত উদ্যোক্তা যারা আছেন, ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ, সবার সাথে আমরা একসাথে কাজ করব। ভোটের ফলাফল মেনে নিয়ে স্বাধীনতা পরিষদের প্যানেল লিডার পোশাক শিল্পের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান। আমি কথা দিচ্ছি, রুবানা আপা যখনই আমাকে ডাকবেন, যে কোনো কারণে আমাকে ডাকবেন, আমি আমার হাইস্ট চেষ্টা করব ওনার সাথে থেকে উনি যে দায়িত্ব দিবেন আমি পালন করে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাব। আগামী 18 এপ্রিল 35 জন নির্বাচিত পরিচালক, সভাপতি ও 6 জন সহসভাপতি নির্বাচন করবেন। 21 এপ্রিল নতুন নেতৃত্ব দায়িত্ব নেবেন। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। ই-কমার্স, এফ-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে সততার সাথে ব্যবসা করলে টেকসই ও সফল প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তরুণ উদ্যোক্তারা। ব্যস্ত নগরীর ক্রেতারাও বলছেন কিছুটা ভিন্ন ধরনের পোশাক, প্রসাধনী কিংবা লাইফস্টাইল গ্যাজেট কিনতে অনলাইন তাদের কাছে হয়ে উঠছে সহজ মাধ্যম। এ খাতের ব্যবসায়ী সংগঠন বলছে সারা দেশে উচ্চ গতির ইন্টারনেট ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা নিশ্চিত করতে পারলে এ ধরনের ব্যবসায় বিনিয়োগ বাড়বে বহুগুণ। হরিপদ সাহার রিপোর্ট। মাকসুদুল করিম হীরা লেখাপড়া শেষে চাকরি না খুঁজে যুগের চাহিদা বুঝে 6-7 বছর আগে ক্ষুদ্র পরিসরে শুরু করেন অনলাইন ভিত্তিক ব্যবসা। দেশের বিভিন্ন পাইকারি বাজার ও আমদানিকারকদের থেকে গৃহস্থালী ও লাইফস্টাইল পণ্য নিয়ে ব্যবসা শুরু করলেও সম্প্রতি একটি চীনা ইলেকট্রিক ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবেশক হয়েছেন। নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও বেশ কয়েকজনকে কাজের সুযোগ করে দিতে পেরে তার চোখে মুখে এখন তৃপ্তির হাসি। অবশ্যই এই অনুভূতিটা ভালো, কজ হচ্ছে যে আপনি আরও 5 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছেন, আরও 5টা ফ্যামিলি আপনার উপরে ডিপেন্ড করতেছে। আমাদের স্টার্টিং ছিল প্রথমে 2টা প্রোডাক্ট নিয়ে, তো 2টাতে আমাদের মনে হয় প্রথমবার ইনভেস্টমেন্ট ছিল 500 সামথিং। এখন আমরা অলমোস্ট 2000 আইটেম সেল করি, আর ইনভেস্টমেন্ট প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। তার মতো অনেক তরুণ এখন আসছেন ই-কমার্স, এফ-কমার্স ব্যবসায়। কোনো শিক্ষার্থীও লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন এমন ব্যবসা। হাতের মুঠোয় একটি স্মার্টফোনই তাদেরকে যখন ইচ্ছে তখনই ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে। ফার্স্টে আমি যখন ফ্যাশন আইটেম নিয়ে শুরু করি, এটা আমি 1.5 বছরের মধ্যে আমি আরও 3টা সেক্টর আরও বাড়িয়েছি। 600 বা 700 পার মান্থ অর্ডার আসে। কোয়ালিটি এবং প্রাইসটা ঠিক রেখে যদি সেল করতে পারি অবশ্যই এটা ইনক্রিজ হবে। ক্রেতারাও বিভিন্ন সাইট ও ফেসবুক পেজ ঘুরে যাচাই করে পণ্য অর্ডারের সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাই তো প্রতি বছরই দেশে 25% হারে বাড়ছে অনলাইন বাজারের পরিধি। হাতে প্রোডাক্ট পাওয়ার পরের ইয়াটা গ্রহণ করি, সেক্ষেত্রে আমার ঠকে যাওয়ার চান্সটা কম থাকে। যে যানজটের যে প্রবলেমগুলি, এই প্রবলেমগুলির কারণে নর্মালি মার্কেটে গিয়ে শপিং করাটা খুব বেশি টাফ হয়ে যায় আমাদের জন্য। আমি বেশিরভাগে শাড়ি কিনেছি আর কসমেটিক্সটাই বেশি কিনি। যে পরিমাণে আসার কথা সেই পরিমাণে এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট আসে নাই। সারা বাংলাদেশের ফাস্টেস্ট ইন্টারনেট অ্যাভেলেবিলিটি, এটা একটা বড় ইস্যুস আমাদের ই-কমার্স মার্কেট গ্রো করার ক্ষেত্রে। আর একটা প্রবলেম হচ্ছে ডেলিভারি। ব্যক্তিগত ফেসবুক পেজ বা ওয়েবসাইটের বাইরেও দারাজ, বিক্রয়.com, আজকের ডিল সহ বড় বড় প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করছেন উদ্যোক্তারা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। পবিত্র রমজান সামনে রেখে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও সরবরাহ পর্যাপ্ত থাকায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে পেঁয়াজ এবং ছোলার দাম। দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ 8 টাকা এবং ছোলা 61 থেকে 62 টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে আসন্ন শবে বরাতের চাহিদা বাড়তে থাকায় চিনির দাম বাড়ছে। আর বুকিং রেটের কারণে অনেকটা স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের বাজার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভারত থেকে ব্যাপকভাবে আমদানি হয় কোনো কারসাজি আসছে না পেঁয়াজের বাজারে, বরং প্রতি সপ্তাহে কেজিতে 1 থেকে 2 টাকা করে কমছে। সে সাথে চীন ও থাইল্যান্ড থেকে সরবরাহ বাড়ায় আদা ও রসুনের দাম সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দেশি পেঁয়াজ 7-8 টাকা আর ভারতীয় 13-14 টাকা। গত সপ্তাহ থেকে 2-3 টাকা করে কম মাল প্রচুর আমদানি আছে। চায়না আদা 65 টাকা, থাইল্যান্ড আদা হইল 60-61 টাকা। একই অবস্থা ছোলার বাজারেও। সবচেয়ে বেশি ছোলা আমদানি করা হয় অস্ট্রেলিয়া থেকে, কিন্তু এবার অস্ট্রেলিয়ায় ছোলার ফলন ভালো হয়নি, তাই বাজার দখল করেছে সাধারণ মানের ছোলা। মানের কারণে ছোলার দামও তুলনামূলক কম। অস্ট্রেলিয়ার ছোলা হয়েছে নিম্নমানের, যার কারণে বাজার কম। আবার মায়ানমার থেকে কিছু ছোলা আসবে উন্নত মানের, ভালো ছোলা হলে একটু বেশি থাকবে। গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের বুকিং রেট স্থিতিশীল থাকায় সব ধরনের ভোজ্য তেলের দাম কমতির দিকে। মূলত সয়াবিন এবং পাম অয়েল সামনে রমজানকে কেন্দ্র করে 10 পয়সা 20 পয়সা এবং আন্তর্জাতিক বাজারও বেশি, সেই হিসেবে 10-20 পয়সা কেজি প্রতি বাড়ছে। পবিত্র শবে বরাত থেকে শুরু করে পুরো রমজান মাসে চিনির চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, ফলে চাহিদার কারণে চিনির দামও বাড়ছে। রমজানে যদি মিলেরা সরবরাহ স্বাভাবিক রাখে তাহলে চিনির দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট অন্যান্য সময়ের তুলনায় কম থাকায় চলতি বছর চাহিদার তুলনায় সবচেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পবিত্র রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি এবং বাজারে সরবরাহ দুটোই পুরোপুরি স্বাভাবিক রয়েছে। তারপরও পবিত্র শবে চাহিদার কথা বলে বাড়ানো হয়েছে কিছু কিছু ভোগ্যপণ্যের দাম। এর মাঝে যুক্ত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2টি পয়েন্টে ওজন স্কেল বসানোর অজুহাত। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। দরজায় কড়া নাড়ছে বৈশাখ। বর্ষবরণে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে নারীদের অন্যতম পছন্দ রাজশাহী সিল্কের শাড়ি। কারুশিল্পীরা দিনভর ব্যস্ত তাদের নিপুণ হাতের ছোঁয়ায় শাড়িকে নতুন রূপে রাঙাতে। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে ছবি তুলেছেন হাবিবুর রহমান বাপ্পু। সামনেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনটিকে বরণ করে নিতে সব বয়সী নারীর পছন্দ রাজশাহী সিল্কের শাড়ি। বৈশাখ মানে লাল সাদা রঙের মিশ্রণ, যা যুগ যুগ ধরে ফ্যাশন প্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৈশাখে শাড়িতে নিজেকে শতভাগ বাঙালিয়ানা রূপে ফুটিয়ে তুলতে সিল্কের জুড়ি নেই, এমনটাই বলছেন তরুণীরা। সিল্কের শাড়ি সব মেয়েদের পছন্দ, সেই জন্যই সিল্ক শাড়ি কেনা আমাদের। সিল্কটা আমাদের এই গরম লাগে না, অনেক কমফোর্টেবল ফিল করি। আগে ভাগে আসছি কারণ সবসময় তো চাই মানুষ যে নিউ কিছু পরার জন্য, তা আগে আসলে হয়তো বা আগের কালেকশনগুলো ভালো পাওয়া যাবে। দেশীয় এই উৎসবে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে শাড়িতে নতুন নকশা, ডিজাইন ও রং মিশ্রণের কাজে ব্যস্ত কারুশিল্পীরা। সাদার মধ্যে লাল অথবা লাল কালার অথবা যে কোনো ব্রাইট কালার, ইয়েলো, এই ধরনের কালারগুলোই বেশি এই বৈশাখে মেয়েরা বা সবাই পছন্দ করে। ব্যবসায়ীরা জানান, বৈশাখে সব ধরনের ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে সিল্কের শাড়ির দাম, তাই বিক্রিও ভালো। ব্লক বাটিক এবং বাটিকের উপরে এবং কিছু তুলির কাজের, হাতের কাজের ডিজাইনের উপরে প্রাধান্য দিয়েছি। এই বছর আমরা বলবো সিল্কের শাড়ির চাহিদা বেশ ভালো। সিল্কের বিভিন্ন ডিজাইন এবার আমরা করেছি লালের সোয়া দিয়ে আপনার, তো সবাই আমরা ব্যস্ত এখন। 1500 থেকে 2000, 3000, 2500 পর্যন্ত আছে আমাদের এই শাড়িগুলো। পহেলা বৈশাখকে টার্গেট করে এবার প্রায় 4000 পিস সিল্ক শাড়ির উৎপাদন করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আর এসব শাড়ি সর্বনিম্ন 1500 থেকে শুরু করে সর্বোচ্চ 12000 টাকায় বিক্রি হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নাটোরে ছিনতাইয়ের সময় অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছিনতাই করা হয়েছে 2 লাখ টাকা। গতরাতে বড়াই গ্রামের কারবালা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি কসমেটিক্স কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে নিয়ে নাটোর শহরে ফিরছিলেন অটোরিকশা চালক রামচন্দ্র দাস। কারবালা এলাকায় পৌঁছালে 3 ছিনতাইকারী অটোরিকশা থামায়। এ সময় রামুকে গলায় ছুরিকাঘাত ও বিক্রয় প্রতিনিধিকে এলোপাতাড়ি আঘাত করে টাকা নিয়ে পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রামুকে মৃত ঘোষণা করেন।
প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনও বন্ধ করে রেখে আন্দোলন করছে আন্দোলনকারীরা। এই মুহূর্তে বটতলী রেল স্টেশন আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা এখন বিস্তারিত জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। শফিকুল। ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 6 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে সেই মামলা প্রত্যাহারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধ ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ। আপনি হয়তো জানেন গত সপ্তাহে 6 জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে এবং সেই শিক্ষার্থীরা হচ্ছে অমিত রায়, খালেদ হাসান ও সহ ইয়াসিন আলফা সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলা প্রত্যাহারের দাবিতে আজকে থেকে তারা অবরোধ ডাক দিয়েছে। এরই ফলে কিন্তু চট্টগ্রাম শহরের যে বর্তমান রেল স্টেশন রয়েছে সেখান থেকে যে শাটল ট্রেনগুলো ছেড়ে যায় সেগুলো সকাল থেকে একটি ট্রেন ছেড়ে যায়নি। সকাল থেকে 7:30 একটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটিও যায়নি। 8টা একটি যাওয়ার কথা, সেটিও যায়নি। এবং 8:30 আরেকটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, একটি ট্রেন ছেড়ে যায়নি। তারা যেটি বলছেন, এখানে আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছিলাম, এখানে ট্রেন সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। তারা বলছেন যখন ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের যাচ্ছিল তখন হুইস পাইপ কেটে দেওয়া হয়েছিল এবং এখানে যে ট্রেনের যে চালক এবং সহকারী মনিরুল ইসলাম সহ তাদেরকে প্রথমে কিছুদিন আটকে রাখা হয়, পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই যে অবরোধের কারণে এখন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কিন্তু শিক্ষার্থীরা আমরা অবরোধ বা বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে দিয়েছে আমরা জানতে পেরেছি। এখন তবে চট্টগ্রাম এই শহর থেকে যে বটতলী স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে যায় সেগুলো একটিও ছেড়ে যায়নি। আপনি হয়তো জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, বিভিন্ন ছাত্রলীগের বিভিন্ন অংশের মধ্যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই কিন্তু এই শাটল ট্রেন বন্ধ করে দেওয়া হয় এবং লোকমাস্টার সহ বিভিন্ন চালককে অপহরণ করে নেওয়া হয়। তারই অংশ হিসাবে আজকেও সেরকম আমরা দেখেছি। এবং এই যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কিন্তু এখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা রয়েছে এবং যদি এখানে কোনো শিক্ষার্থী না, কারণ শিক্ষার্থীরা সকালে যখন এখানে এসেছিলেন 7:30 বা 8টার দিকে যখন ট্রেনের জন্য এখানে এসেছেন, তারা ট্রেন না পেয়ে যে যার মতো করে কিন্তু বিভিন্ন বাসে করে বা তরিতে করে তারা সেখানে চলে গেছেন। তো আপনাকে যেটি বলতে পারি সেটি হচ্ছে বিভিন্ন সময় যেভাবে আন্দোলন হয়ে থাকে এবার ঠিক সেভাবে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এখন চট্টগ্রামের যে বটতলী রেল স্টেশন রয়েছে এবং যে 16 শহর রেল স্টেশন রয়েছে এখান থেকে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না, কারণ এখান থেকে 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যাদের একমাত্র যাতায়াতের একমাত্র অবলম্বন বাহন হচ্ছে এই শাটল ট্রেন। এছাড়া কিছু বিভিন্ন তরিতে করে বিভিন্ন তারা বিশ্ববিদ্যালয় যায়। তো প্রথম বাহন হচ্ছে একমাত্র বাহন হচ্ছে এই শাটল ট্রেন। এই সব ধরনের শাটল ট্রেন বন্ধ করে রাখা হয়েছে। তো এই ছিল চট্টগ্রাম বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় অবরোধের সর্বশেষ তথ্য। প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। কাল আত্মসমর্পণ করতে যাচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের 6 শতাধিক সদস্য। স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্বুদ্ধ করছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন করলে ভেবে দেখা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে মন্তব্য মির্জা ফখরুলের। রাজধানীর কারওয়ান বাজারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের সেফটি পিলারের সঙ্গে ধাক্কায় মা নিহত, মেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় ওয়ার্ড বয়, টেকনিশিয়ান। সহায়ক জনশক্তি নিয়োগের ব্যাপারে উদাসীন স্বাস্থ্য বিভাগ, উপজেলা পর্যায়ে সংকট চরমে। এবং সরবরাহ পর্যাপ্ত থাকায় সর্বনিম্ন পর্যায়ে পেঁয়াজ ও ছোলার দাম বেড়েছে, চিনির দাম স্থিতিশীল, ভোজ্য তেলের বাজার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।